হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম অ্যাট দ্য রেট মিস্ট্রি। আজকে আমি অর্গানিক কেমিস্ট্রির অপটিক্যাল আইসোমার্স সম্পর্কে কথাবার্তা বলবো। আলোকীয় সমবয়বী সম্পর্কে কথাবার্তাটা ভালো করে তোমরা শুনে নাও, এবং যারা কম্পিটিটিভ কেমিস্ট্রি মানে বেসিক্যালি কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ কেমিস্ট্রির বিভিন্ন আইআইটি জ্যাম, নেট, গেট বা তার থেকে ছোট লেভেলের নিট, জেই, এইগুলোর ক্ষেত্রে কিন্তু লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো শেষ পর্যন্ত, দেখবে অপটিক্যাল আইসোমার্স ব্যাপারটা তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে আশা করব আমি। দেখো, প্রথমে এইটা বলতে গেলে যেটা বলা দরকার সেটা হচ্ছে কাইরাল কার্বন। ধরো কোনো একটা কার্বন, এটা একটা কার্বন, তার চারটে হাত আছে আমরা জানি কার্বনের। এই চারটে হাতে যদি চারটে ডিফারেন্ট গ্রুপ থাকে, আমি বলছি এ একটা গ্রুপ বা অ্যাটম, বি, সি, আর এটা ডি দিয়ে দিলাম আমি, এটা ই। এইগুলো কিন্তু এক একটা গ্রুপ, ঠিক আছে, বা অ্যাটম যদি থাকে এরকম ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে চারটে হাতে যদি চারটে ডিফারেন্ট গ্রুপ থাকে, তাহলে সেই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন, বোঝা গেল কাইরাল কার্বন কি? যদি কোনো একটা যৌগে, কোনো একটা অণুতে কাইরাল কার্বন একটি মাত্র থাকে, তাহলে সেই যৌগটা কিন্তু অপটিক্যালি বা সেই অণুটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। বোঝা গেল? একটা মাত্র কাইরাল কার্বনের কথা বলছি। যদি একটা মাত্র কাইরাল কার্বন থাকে, সেই অণুটা অপ্রতিসম হয়ে যায়। এবং তোমরা সবাই জানো আমাদের ডান হাত কিন্তু বাম হাতের মিরর ইমেজ, এবং এই ডান হাতকে যদি বাম হাতের উপরে রাখো, তাহলে সে তার সর্বত্র অংশ কিন্তু সমানভাবে মিলে যায় না, তার মানে উপরিপাতন যোগ্য নয়। আমরা কিন্তু পড়ব অপটিক্যাল অ্যাক্টিভিটির শর্ত কি, কি কারণে কোনো কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হয়। তার আগে আমি একটু বলে দিই অপটিক্যাল অ্যাক্টিভিটি জিনিসটা কি। আলোক সক্রিয় মানে ব্যাপারটা কি? কোনো একটা ধরো অর্গানিক স্যাম্পেল আছে, অর্গানিক যৌগ আছে, অর্গানিক মলিকুল আছে, সেই অর্গানিক স্যাম্পেলের মধ্য দিয়ে যদি আমরা প্লেন পোলারাইজড লাইট পাঠাই, তাহলে ওই প্লেন পোলারাইজড লাইটের যে প্লেন অফ পোলারাইজেশনটা থাকে, সেই প্লেন অফ পোলারাইজেশনকে যে কম্পাউন্ড ঘোরাতে পারে, সেটা দুরকম হতে পারে, ডেক্সট্রো রোটেটারি, লিভিও রোটেটারি, ঠিক আছে, সেটা পরের ব্যাপার। বেসিক্যালি যারা ওই প্লেন অফ পোলারাইজেশনটাকে ঘোরাতে পারে, যে সমস্ত কম্পাউন্ড, তারাই কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। এখন কথা হচ্ছে কারা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। প্রথম শর্তটা আমি বললাম, যদি কোনো যৌগের অণুতে একটি মাত্র কাইরাল কার্বন থাকে, তাহলে যদি অপটিক্যাল অ্যাক্টিভিটির শর্ত, প্রথমটা কি বললাম, একটি মাত্র কাইরাল কার্বন থাকবে। কাইরাল কার্বন মানে অপ্রতিসম কার্বন আমরা বলি যেটাকে, ঠিক আছে। কাইরাল কার্বন বলতে অপ্রতিসম কার্বন, যার চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটম। তারপরে মনে রাখতে হবে যদি একাধিক কাইরাল কার্বন থাকে, যদি একটা কম্পাউন্ডে একটি না থাকে, একটি থাকলে তো অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে সেটা, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমি বলতে চাইছি, যদি একের বেশি কাইরাল কার্বন থাকে, একাধিক কাইরাল কার্বন থাকে, তখন কি হবে? যদি একাধিক কাইরাল কার্বন থাকে, তখন সে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে, আবার নাও পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি একের অধিক কাইরাল কার্বন থাকে, তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে, আবার নাও পারে। কেন বললাম এটা? কারণ তখন দেখতে হবে যৌগটিতে কোনো প্রতিসাম্যের উপাদান আছে কিনা, মানে প্রতিসাম্য তল, সিগমা প্লেন, বা আমরা আই যেটাকে সেন্টার অফ ইনভার্সন বলি, প্রতিসাম্য কেন্দ্র বলি,
অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি বলি, প্রতিসাম্য অক্ষ বলি, তাই তো? পরিবর্ত প্রতিসাম্য অক্ষ, এসএন, তাই তো? তাহলে সিগমা আই এইগুলো যদি না থাকে, তাই তো? তাহলে এই সিগমা আই, এসএন এইগুলো যদি না থাকে, এইগুলো যদি, এই যে প্রতিসাম্যের এই উপাদানগুলো যদি না থাকে, তাহলে এইগুলো থাকবে না। তাহলে সে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে একাধিক কাইরাল কার্বন থেকে, যদি একাধিক কাইরাল কার্বন থাকে, তখন আমি একটু বলি, এখানে একটু ডিটেলসে বলি। একাধিক কাইরাল কার্বন থাকলো, ধরো ২ টো কাইরাল কার্বন থাকলো, সেখানে এই প্রতিসাম্যের কোনো উপাদান নেই, তাহলে সে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। আর দেখা গেল ২ টো কাইরাল কার্বন আছে কিন্তু প্রতিসাম্যের কোনো একটা উপাদান আছে, সিগমা আইদার সিগমা অর আই অর এসএন, যাই একটা আছে, প্রতিসাম্যের কোনো একটা উপাদান আছে, তাহলে কিন্তু সে, তাতে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও কিন্তু সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাহলে এইটা অর আই অথবা অর এসএন যদি কোনোটার একটি থাকে, তাহলে অপটিক্যালি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অপটিক্যালি কিন্তু আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিতে পারি, টার্টারিক অ্যাসিড। ঠিক আছে? দেখো আমি ফিশার প্রজেকশন ফর্মুলায় আঁকার চেষ্টা করছি টার্টারিক অ্যাসিডের একটা ফর্ম। ফিশার প্রজেকশন ফর্মুলাতে এই ফর্মটা টার্টারিক অ্যাসিডের অপটিক্যালি অ্যাক্টিভ, এই দুটো কাইরাল কার্বন অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে? কিন্তু আমি যদি এই ফর্মের কথা বলি টার্টারিক অ্যাসিডের, টার্টারিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এই ফর্মটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ দেখো এখানে কিন্তু প্রতিসাম্যের কোনো উপাদান নেই, আই সিগমা এসএন এইগুলোর কিছুই নেই। এসএনটা হচ্ছে এনফোল্ড অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, প্রতিসাম্য অক্ষ, প্রতিসাম্য কেন্দ্র, প্রতিসাম্য তল, এইগুলো বেসিক্যালি। আর যদি আমি টার্টারিক অ্যাসিডের এই ফর্মটার কথা বলি, এইগুলোকে ফিশার প্রজেকশন ফর্মুলা, বিভিন্ন রকম প্রজেকশন ফর্মুলা আছে, ফিশার, শহর্টজ, নিউম্যান, ফিশার প্রজেকশন ফর্মুলাই দেখাতে সুবিধা। প্রতিসাম্য তল মানে কি? এমন একটা কল্পিত তল যে তলটা কোনো একটা কম্পাউন্ডকে সমদ্বিখণ্ডিত করে। একটা কল্পিত তল যে কোনো একটা অণুকে বা যৌগটিকে সমদ্বিখণ্ডিত করে। মানে আমি যদি মাঝখান দিয়ে একটা তল কল্পনা করি, একটা পার্ট অন্য পার্টের মিরর ইমেজ হয় বেসিক্যালি। তাহলে এইখান দিয়ে দেখো একটা যদি তল কল্পনা করি আমরা, তাহলে একটা পার্ট অন্য পার্টের মিরর ইমেজ, তাহলে এই তলটাকেই বলা হয় সিগমা। তাহলে একটা প্রতিসাম্যের উপাদান আছে, তাহলে এই ফর্মটা কিন্তু, এই যে ফর্মটা টার্টারিক অ্যাসিডের, এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আলোক নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সেই জন্য এইটাকে বলা হয় মেসো কম্পাউন্ড, মেসো যৌগ। কেন? কারণ কাইরাল কার্বন থাকা সত্ত্বেও যারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাদেরকে মেসো কম্পাউন্ড বলা হয়। ঠিক আছে? তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটির আমরা শর্তগুলো পড়ছিলাম, প্রথম কথা। আর একটা মেন যে শর্ত সেটা কিন্তু বলা হলো না, যেটা এসেনশিয়াল, মোর এসেনশিয়াল, সবথেকে বেশি এসেনশিয়াল, যেটা একদম এসেনশিয়াল, যেটা এসেনশিয়াল কন্ডিশন, যেটা একদম লাস্ট আমি লিখছি, এসেনশিয়াল কন্ডিশনটাই লাস্টে লেখা পড়লো, সবার আগে বলা উচিত ছিল এসেনশিয়াল কন্ডিশনস, একদম এসেনশিয়াল। নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশনশিপ। এসেনশিয়াল কন্ডিশনটা কি? নন সুপার ইম্পসিবল উপরিপাতন যোগ্যহীন দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক থাকতে হবে। নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশনশিপ, এইটা কিন্তু এসেনশিয়াল কন্ডিশন একদম অপটিক্যাল অ্যাক্টিভিটির। ঠিক আছে? নন সুপার ইম্পসিবিলিটি, নন সুপার ইম্পসিবিলিটিটা হচ্ছে এসেনশিয়াল কন্ডিশন
ফর অপটিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে আমরা কি বললাম অপটিক্যাল অ্যাক্টিভিটি শর্ত? যদি একটি মাত্র কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে একদম 100%। এবার যদি একাধিক কাইরাল কার্বন থাকে, তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে আবার নাও পারে। আমরা বললাম যদি প্রতিসাম্যের কোনো উপাদান সিগমা, আই, এসএন এইগুলো থাকে, এইগুলোর কোনোটার একটিই থাকে, তাহলে সে যৌগটিতে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও সেটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর যদি না থাকে, প্রতিসাম্যের কোনো উপাদান যদি না থাকে, তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ হবেই। ঠিক আছে, কাইরাল কার্বন আছে এবং তার মধ্যে প্রতিসাম্যের কোনো উপাদান নেই, মানে সিগমা, আই, এসএন এইগুলো কোনোটাই নেই, তাহলে সে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। দেখো এখানে লেখা হয়েছে অপটিক্যালি অ্যাক্টিভ তখনই হবে যদি সিগমা অথবা আই অথবা এসএন এর কোনোটাই থাকবে না। প্রতিসাম্য তল, প্রতিসাম্য কেন্দ্র বা পরিবর্ত প্রতিসাম্য অক্ষ এইগুলোর কোনোটিই থাকবে না, তখন সে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। সেটা আমরা দুটো উদাহরণ দিলাম, টার্টারিক অ্যাসিড যেখানে দুটো কাইরাল কার্বন আছে, দুটো ফর্ম দেখলাম ফিশার প্রজেকশন ফর্মুলায়, একটা দেখলাম সেখানে কোনো প্রতিসাম্যের উপাদান নেই, সেই জন্য সে অপটিক্যালি অ্যাক্টিভ অ্যাজ ইউজুয়াল। আর একটাতে প্রতিসাম্যের উপাদান হিসেবে সিগমা প্লেন আছে, সিগমা প্লেন থাকার জন্য সে কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেল। সেই জন্য যে কম্পাউন্ডে আমরা জানি যে যৌগটিতে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাদেরকে আমরা বলি মেসো কম্পাউন্ড। ঠিক আছে, আলোক নিষ্ক্রিয় ফর্ম। ঠিক আছে, এবার আমি একটু বলবো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি অপটিক্যাল অ্যাক্টিভিটি শর্ত কি। তাহলে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশনশিপ, এটা কিন্তু একদম সব থেকে বেশি এসেন্সিয়াল বা নেসেসারি কন্ডিশন বা সাফিসিয়েন্ট কন্ডিশন আমরা বলতে পারি। এসেন্সিয়াল অর নেসেসারি কন্ডিশন টা হচ্ছে কিন্তু নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশনশিপ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আলোক সমবয়বী সংখ্যা কি করে আমরা, হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ অপটিক্যাল আইসোমার। ধরো আমি উদাহরণ ধরে ধরে বলি একটা একটা করে। ধরো এইরকম একটা কম্পাউন্ড CH3CH Br CH Br COOH, এই কম্পাউন্ডটা কি 2,3 ডাইব্রোমো বিউটানোইক অ্যাসিড, তাই তো এই কম্পাউন্ডটা। তাহলে এইখানে কাইরাল কার্বন দেখো কোনটা কোনটা, একটা কাইরাল কার্বন, একটা কাইরাল কার্বন। যদি এই কম্পাউন্ডের রেসপেক্টে আমি এটা বলছি, যদি কোনো একটা কম্পাউন্ডে n সংখ্যক কাইরাল কার্বন থাকে এবং সেই যৌগটাকে সমান দুভাগে ভাগ করা যায় না, কি বললাম, n সংখ্যক কাইরাল কার্বন আছে এবং তাকে সমদ্বিখণ্ডিত করা যায় না, মানে এমনভাবে আমি সমদ্বিখণ্ডিত করতে পারবো না যে একটা পার্ট অন্য পার্টের মিরর ইমেজ হবে। তাহলে সেই রকম কন্ডিশন যদি হয়, তাহলে নাম্বার অফ অপটিক্যাল আইসোমার, নাম্বার অফ অপটিক্যাল আইসোমার নাম্বার অফ অপটিক্যাল আইসোমার্স এর সংখ্যা হবে 2n, যেখানে nটা নাম্বার অফ কাইরাল কার্বন। ঠিক আছে, তাহলে 2n সংখ্যক অপটিক্যাল আইসোমার থাকবে, মনে রাখতে হবে। এবং মনে রাখতে হবে এখানে কিন্তু আর একটা কথা আমি বলে দিলাম, কখন, যখন যখন 2n সংখ্যক অপটিক্যাল আইসোমার থাকবে, আলোকীয় সমবয়বী থাকবে, আলোক সক্রিয় সমবয়বী থাকবে, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার থাকবে, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আমি এখানে বলবো, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, নাম্বার অফ অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, তাই তো, সেটা কত 2n। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারের সংখ্যা 2n তখনই হবে যখন আমরা এমন একটা যৌগের কথা বলছি যেখানে n সংখ্যক কাইরাল কার্বন আছে, কিন্তু সেই যৌগটাকে আমরা সমদ্বিখণ্ডিত করতে পারি না, যে এমনভাবে সমদ্বিখণ্ডিত করতে পারি না যে একটা পার্ট অন্য পার্টের মিরর ইমেজ হয়। বোঝা গেল? একদম ভালো করে কথাগুলো শুনবে স্পষ্ট করে বা নোট করে নেবে, দেখবে খুবই একটা কঠিন না, এটা খুবই সহজ। তাহলে আমরা ফিশার প্রজেকশন ফর্মুলায় দেখাতে পারি এই যে যৌগটাকে আঁকি, ধরো একটা পার্টিকুলার ফর্ম আমি আঁকলাম, COOH, এইদিকে CH3,
এইচ বিআর HBr এই কম্পাউন্ডটা, ঠিক আছে। এবার এর যদি আমি মিরর ইমেজ বলি, তাহলে মিরর ইমেজ তোমরা জানো COOH CH3, এইটা Br H Br H এর মিরর ইমেজ এটা, তাই তো। তাহলে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই দুটো আইসোমার। তাহলে এইখানে এই যে সূত্র অনুযায়ী দেখো দুটো কাইরাল কার্বন, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 2, 2 স্কয়ার মানে 4। এইটা হচ্ছে 4টা হচ্ছে নাম্বার অফ অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার্স, ঠিক আছে। তাহলে 4টে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আছে এখানে, ঠিক আছে। যেহেতু কাইরাল কার্বনের সংখ্যা দুটো, সূত্র অনুযায়ী আমরা পেলাম। এবার দেখো এখান থেকে আমরা আরেকটা ফর্ম দেখাতে পারি। তাহলে একটা জিনিস মনে রাখবে, এইবার দেখো এইটা 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্মের মিরর ইমেজ, এবং 1 নম্বর ফর্মকে 2 নম্বর ফর্মের উপরে যদি রাখো তাহলে সেটা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পেয়ার রিলেশনশিপ দেখায়। যারা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পেয়ার রিলেশনশিপ দেখায় তাদেরকে আমরা পরস্পরের এনানসিওমার বলি। কি বলি? এনানসিওমার। মনে রাখবে কিন্তু, সুপার ইম্পসিবল মিরর ইমেজ পেয়ার দিলে তাদেরকে হোমোমার বলি, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পেয়ার দিলে তাদের এনানসিওমার বলি, আর নো মিরর ইমেজ রিলেশনশিপ দ্যাট ইজ ডায়াস্ট্রিওমার, ঠিক আছে। আর একটা ফর্ম আমি ফিশার প্রজেকশন ফর্মুলায় এঁকে দেখাই। COOH HBr BrH CH3, 3 নম্বর ফর্ম। এরই আবার মিরর ইমেজ নিলাম, COOH BrH HBr CH3, তাই তো। তো 4 নম্বর ফর্ম, এটাও নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পেয়ার রিলেশনশিপ, দ্যাট ইজ এরা দুজন এনানসিওমার, এনানসিওমার। তাহলে এই যে 4টে সেই আইসোমারগুলো, আলোকীয় সমবয়বীগুলো, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারগুলো 4টে আমরা সূত্র অনুযায়ী পেলাম, এবং সেগুলোকে এঁকে দেখানো হলো ফিশার প্রজেকশন ফর্মুলায়, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো আমি যদি বলি 2,3 ডাইব্রোমো, আরেকটা কম্পাউন্ড 2,3 ডাইব্রোমো বিউটেন, 2,3 ডাইব্রোমো বিউটেন এই কম্পাউন্ডটা, এখানে একটা সূত্র চলে আসবে 2,3 ডাইব্রোমো বিউটেন, ঠিক আছে। জাস্ট ওই COOH ছিল, ওখানে একটা CH3 হবে ওর পরিবর্তে, CHBr একই রকম টাইপের কম্পাউন্ড নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যারা নতুন পড়ছো, যারা বেসিক্যালি 11-12 বা নিট পড়ছো বা JEE পড়ছো, তাদের বোঝার আরো সুবিধা হবে, সেই জন্য এই দুটো উদাহরণকে আমি চুজ করলাম, ঠিক আছে। তাহলে দেখো এখন লক্ষ্য করে, এখানেও কাইরাল কার্বনের সংখ্যা দুটো আছে, এবং তোমরা যদি লক্ষ্য করো ভালো করে এই কম্পাউন্ডটাকে, আগের কম্পাউন্ডের সঙ্গে পার্থক্য এটাই, এখানে কাইরাল কার্বন দুটো, ওখানেও কাইরাল কার্বন দুটো ছিল, কিন্তু পার্থক্য কিন্তু এটাই যে এই ওই আগেরটাকে সমদ্বিখণ্ডিত করা যায়নি, মানে এমন ভাবে সমদ্বিখণ্ডিত করা যায়নি যে একটা পার্ট অন্য পার্টের মিরর ইমেজ, কিন্তু এখানে সেটা যাবে। এখানে কিন্তু এমন ভাবে আমি সমদ্বিখণ্ডিত করতে পারবো, আমি যদি দেখাই এই পার্টটা, এই পার্টটার কিন্তু মিরর ইমেজ, তাই তো। তাহলে এমন ভাবে সমদ্বিখণ্ডিত করতে পারবো যেন একটা পার্ট অন্য পার্টের মিরর ইমেজ, তাই তো। তাহলে এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার ক্ষেত্রে সূত্রটা একটু পাল্টে যাবে, এবং একটা জিনিস মনে রাখতে হবে, যখন এই রকম কেস হবে, যখন একটা পার্ট অন্য পার্টের মিরর ইমেজ হবে, তখন নাম্বার অফ অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার equals to 2 to the power n-1। অবশ্যই মাথায় রাখতে হবে, অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এনটা ইভেন,
এনটা ইভেন নাম্বার অফ কাইরাল কার্বন, ইভেন নাম্বার অফ কাইরাল কার্বন, জোট সংখ্যক কাইরাল কার্বন। ইভেন নাম্বার অফ কাইরাল কার্বন থাকবে এইরকম ব্যাপার, যেহেতু 2 ইভেন নাম্বার, দুটো কাইরাল কার্বন আছে ইভেন নাম্বার, এবং এই যৌগটাকে আমরা এমনভাবে সমদ্বিখণ্ডিত করতে পারি যে একটা পার্ট অন্য পার্টের মিরর ইমেজ। সেই জন্য সূত্রটা এখানে এইভাবেই কিন্তু আসলো 2 টু দি পাওয়ার n-1 অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারের সংখ্যা। তাই তো? এবার আমরা দেখি কতগুলো অপটিক্যাল আইসোমার হয়। তাই তো? কাইরাল কার্বন আছে। আবার কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এমন ফর্ম হতে পারে যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যেটাকে আমরা মেসো আইসোমার বলি। তাই তো? মেসো সমবায়বী। তা আমরা দেখব মেসো সমবায়বী সংখ্যাটা বেসিক্যালি এখান থেকে নাম্বার অফ মেসো আইসোমার্স কিন্তু 2 টু দি পাওয়ার n-2/2 এইরকম একটা ফর্ম হবে। ঠিক আছে? তাহলে আমরা আগে বেসিক্যালি অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারের সংখ্যাটা দেখি। ওটা তোমরা নিজেরা সূত্র জানলে ক্যালকুলেট করে নিতে পারবে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়েছি যখন, তাহলে যেহেতু এখানে n এর মানটা কত, এখানে হিয়ার আমরা দেখলাম হিয়ার n equals to 2, তাই তো? n এর মান কিন্তু 2 হিয়ার, হিয়ার n equals to 2, তাই তো? তাহলে এই কম্পাউন্ড আমি আরেকবার ছোট্ট করে আঁকি। বি এর CH3 2,3 ডাইব্রোমো বিউটেন, তাই তো? তাহলে এমন সমদ্বিখণ্ডিত করতে পারছি, তাহলে নাম্বার অফ অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার্স কি হবে 2 টু দি পাওয়ার n-1, যেখানে nটা ইভেন এই সত্যি ইভেন, তাই তো? তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, করলে আমরা কি পাবো, এখানে 2 টু দি পাওয়ার 2-1, তার মানে 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ 2, তাই তো? তাহলে দুটো আইসোমারই হবে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কটা হবে, দুটো। এখানে এই যে কম্পাউন্ডের দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আমরা আঁকি। CH3 দেখো আমি আগে একটা ফর্ম আঁকি, এই ফর্মটা দেখো, এই ফর্মটা কি অপটিক্যালি অ্যাক্টিভ না, কারণ এখানে কাইরাল কার্বন আছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু সিগমা প্লেন আছে, সিগমা প্লেন থাকার জন্য কিন্তু এটা কি হয়ে যাবে, মেসো কম্পাউন্ড হয়ে যাবে, মেসো ফর্ম হয়ে যাবে, মেসো আইসোমার হয়ে যাবে, তাই তো? তাহলে এই একটা, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো? এই মেসো ফর্মটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ ফর্মগুলো আমরা আঁকি। জাস্ট আমি হাইড্রোজেন আর সরি এখানে ব্রোমিন ছিল, ঠিক আছে? অপটিক্যালি অ্যাক্টিভ ফর্মগুলো আঁকি। বিআর এইচ CH3, ঠিক আছে? এটা হলো। তাহলে এবার দেখো এটার যদি আমরা মিরর ইমেজ নিই, CH3 বিআর এইচ বিআর CH3, তাই তো? তাহলে এইটা 1 নম্বর ফর্ম আর 2 নম্বর ফর্মটা কিন্তু এনানসিওমার, তাই তো? নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ কি আর দেবে, তাই তো? তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম এই দুটো অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম, সূত্র অনুযায়ী তাই এসেছিল অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম। আর মেসো ফর্ম এইটা একটাই, তাহলে মেসো ফর্ম কটা, একটাই মেসো ফর্ম। তাহলে সূত্র যদি ক্যালকুলেট করো তাহলে কি সূত্রে কি ছিল, নাম্বার অফ মেসো ফর্ম 2 টু দি পাওয়ার n-2/2, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার
2 minus 2 by 2, that is 2 to the power 0 মানে 1, তাই তো? দেখো সেই জন্য মেসোফর্ম একটা ছিল, বা মেসো আইসোমার নাম্বার অফ, একটাই মেসো আইসোমার, সেটা আমরা উপরে এঁকেছি, দেখেছো, ঠিক আছে? এটা কিন্তু একটু তোমাদের মাথায় রাখতে হবে এইগুলোই। আর আরেকটা জিনিস আমি বলে দিই, যদি বিজোড় সংখ্যক থাকে, এনটা এইরকমই কেস, মানে একজন আমরা সমদ্বিখণ্ডিত করতে পারি, কিন্তু এনটা অড, এনটা অড, তাই তো? তখন কিন্তু এটা একটু পাল্টে যাবে সূত্রটা, তখন হয়ে যাবে নাম্বার অফ অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার, নাম্বার অফ অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার 2 to the power n minus 1 minus 2 to the power n minus 1 by 2, এই ফর্মুলাটা দিয়ে আসবে, ঠিক আছে? মানে এমন একটা যৌগ যেখানে odd number of chiral কার্বন আছে, এবং তাকে কিন্তু আমরা সমান দুটো ভাগে ভাগ করতে পারি এমন ভাবে যে একটা পার্ট অন্য পার্টের মিরর ইমেজ, তখন নাম্বার অফ অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার হবে 2 to the power n minus 1 minus 2 to the power n minus 1 by 2, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? তাহলে এই রকম নানা রকম উদাহরণ পড়তে পারে। আমি একটা এরকম কোনো কম্পাউন্ড আমি জাস্ট বলছি, একটা কম্পাউন্ড ধরো, এইরকম একটা কম্পাউন্ড, 3টে কাইরাল কার্বন আছে, মেসোফর্মটাই আঁকা পড়লো, দেখো এই বরাবর কিন্তু একটা সিগমা প্লেন আছে, তাই তো? সিগমা প্লেন আছে, তাহলে এটা মেসোফর্ম। তাহলে এইরকম কেস বলতে এনটা ইভেন, এনটা 3, এখানে কাইরাল কার্বন 3টে, তাই তো? তাহলে বেসিক্যালি এটা মেসোফর্ম। এর 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 আমরা যদি একটু উলট পালট করে আঁকি, মানে এই যে হাইড্রোজেন আর ওএইচ, আর এইখানকার হাইড্রোজেন ওএইচ কে একটু অল্টারনেটিভ পজিশনে রাখি, মানে এইটাকে ফিক্সড রাখলাম, এইখানের ওএইচটাকে এইখানে এনে দিলাম, আর এখানকার হাইড্রোজেনটাকে এখানে এনে দিলাম, তাহলেই তো একটা একটা হয়ে যাবে, তার মিরর ইমেজটা নিয়ে নেবে, তাহলে দুটো এনানসিওমার পেয়ে যাবে। তাহলে এইভাবেই কিন্তু আমরা ক্যালকুলেট করি মোটামুটি। আমি আজকে চেষ্টা করলাম যে কিছুটা, অন্তত পুরোটাই হলো না, কিন্তু কিছুটা অন্তত ক্লিয়ার করার। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করি, এবং কিভাবে আমরা কোনো কম্পাউন্ড যে অপটিক্যালি অ্যাক্টিভ হবে সেটা বলতে পারি, এবং নাম্বার অফ অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার কি করে আমরা গণনা করি। আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।